এপ্রিলের 4 তারিখ থাইল্যান্ডের প্রাইম মিনিস্টার পেতুংতান সিনাওয়া আর সাথে একজন ফর্মার প্রাইম মিনিস্টার অভিজিৎ ভেচাজিভা আর টপ বিজনেস লিডার্স, ব্যাংকার্স আর একাডেমিশিয়ানদের সহ থাইল্যান্ডের সব বড় বড় সরকারি কর্মকর্তাদের নিয়ে একটা মিটিংয়ে আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের সাপোর্ট চান আসিয়ানে যোগ দেওয়ার উদ্দেশ্যে। এর আগেও কিন্তু তিনি অনেক জায়গায় আসিয়ানে যোগ দেওয়ার আগ্রহটা প্রকাশ করেছিলেন, কিন্তু রিসেন্টলি আসিয়ানের অন্যতম সদস্য মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদ এক সাক্ষাৎকারে একটা কথা বলেন। Chief Advisor Yunus has been pushing hard for ASEAN membership. Bangladesh is too far away from Southeast Asia, and I think we should have some geographical boundaries. We have a system of ASEAN Plus. We can talk to Bangladesh. তিনি বলেন বাংলাদেশ ভৌগোলিকভাবে আসিয়ানের মেন সেন্টার থেকে বেশ দূরে হওয়ার জন্য সরাসরি আসিয়ানে যোগ না দিয়ে আসিয়ান প্লাস খোলার কথা। অর্থাৎ তারা প্ল্যান করছে আসিয়ান প্লাস নামে আসিয়ানের ভেতরেই আরেকটা অর্গানাইজেশন গড়ে তোলার জন্য। এখন এইটা খুবই অবভিয়াস যে এই আসিয়ান প্লাস সবসময় আসিয়ানের ছায়াই থাকবে। অ্যান্ড বাংলাদেশ অলরেডি সার্ক আর বিমস্টেকের মতো অলরেডি বলা যায় আজাইরা আরও 2টা অর্গানাইজেশনের অংশ। সো আর একটায় যোগ দেয়া ওয়ার্থ ইট হবে কিনা, প্লাস আসিয়ান আসলে কতটা স্ট্রং, তারা কি করে, তাদের ইতিহাস এবং বাংলাদেশকে আসিয়ান নেবে কিনা, আর নিলেও সেটার ইম্প্যাক্ট বাংলাদেশের ওপর কতটুকু পড়তে পারে সেইটা নিয়ে আজকের ভিডিও। আপনারা জানেন পৃথিবীর সবথেকে সাকসেসফুল রিজিওনাল অর্গানাইজেশন ধরা হয় ইউরোপিয়ান ইউনিয়নকে। অলমোস্ট একটা আস্ত কন্টিনেন্টকে বর্ডারলেস বানানো, কমন কারেন্সি প্লাস নিজেদের পাসপোর্ট, এই সব কিছুর জন্য ইউরোপিয়ান ইউনিয়ন যে কোনো রিজিওনাল অর্গানাইজেশনের জন্য একটা রোল মডেল বলা যায়। আর বিশ্বব্যাপী অনেক অর্গানাইজেশনগুলোই তাদের সেই মডেলটা কিন্তু ফলো করার চেষ্টা করে এসেছে, কিন্তু বেশিরভাগই ফেল করেছে, যেমন আফ্রিকান ইউনিয়ন। কিন্তু এই ফেলিওরের লম্বা লিস্টের মধ্যে ইউরোপিয়ান ইউনিয়নের পরে ওয়ার্ল্ডের সেকেন্ড মোস্ট সাকসেসফুল রিজিওনাল অর্গানাইজেশন কোনটা বলেন তো? আসিয়ান। এটা খুবই লেস ডিসকাসড অ্যান্ড লেস নোন ফ্যাক্ট, কিন্তু তারপরেও এটা একটা ফ্যাক্ট। কিন্তু আসিয়ানেরও কিন্তু শুরুর দিকে ফেল করার কথাই ছিল। 1967 সালের 8 আগস্ট ব্যাংককে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর আর থাইল্যান্ড মিলে যখন এই অর্গানাইজেশন দাঁড় করায়, তখন ওয়ার্ল্ডের সবথেকে ভোলাটাইল রিজিয়নগুলোর মধ্যে একটা ছিল এই এরিয়াটা। সিঙ্গাপুরিয়ান ডিপ্লোম্যাট বিলাহারি কাউসিকানের একটা সাক্ষাৎকারে সেই সময় একটা চিত্র পাই আমরা। সবগুলো আসিয়ান দেশেই সেই সময় চাইনিজ ব্যাক কমিউনিস্ট ইনসার্জেন্সি চলছে, আর তার ঠিক আগ দিয়েই কিন্তু সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে আলাদা হয়ে এসেছিল। ইন্দোনেশিয়া 1965 এর ফেইল্ড কু থেকে বের হয়ে এসে সিঙ্গাপুর আর মালয়েশিয়ার সাথে শুরু করা যুদ্ধ মাত্রই শেষ করেছিল। আর অন্যদিকে ফিলিপাইন আবার মালয়েশিয়ার বিশাল জায়গা নিজেদের দাবি করছে। অর্থাৎ বুঝতে পারছেন পুরা রিজিয়নটাই সে সময় একটা ক্যাওসের মধ্যে পড়েছিল। ইউএসএ সুপ্রিম কোর্টের জাস্টিস উইলিয়াম ডগলাসের ভাষায় এই সময়টাকে বলা হচ্ছে রিচ ইন পিপল অ্যান্ড ইন রিসোর্সেস and a prize for the Soviet empire builder. কলম্বিয়া ইউনিভার্সিটির প্রফেসর নাথালিয়ান পেফার তো আরেক ধাপ আগানো। তিনি বলেই দিয়েছিলেন যে এই অর্গানাইজেশন কিছুই করতে পারবে না, ইন্দো চায়না কমিউনিস্ট ডমিনেশনের মধ্যেই তারা পড়ে যাবে, আর সবার আগে যাবে থাইল্যান্ড আর তারপর বার্মা। আর এর সাথে স্যামুয়েল হান্টিংটনের ফেমাস ক্ল্যাশ অফ সিভিলাইজেশন থিওরি তো আছেই। এই থিওরি মতে ফিউচার ওয়ারগুলো দেশে দেশে হবে না, বরং এক জাতির সাথে আর এক জাতির হবে। অ্যান্ড এই সাউথ ইস্ট এশিয়ান দেশগুলোর মধ্যে অন্য যে কোনো কিছুরই অভাব থাকুক, বিভিন্ন ধরনের এথনিসিটির মিক্সচারের কোনো অভাব নাই এখানে। কারণ আপনারা জানেন মালয়েশিয়া বলেন আর সিঙ্গাপুর বলেন একসাথে কিন্তু অনেকগুলা জাতির সেখানে বসবাস। যেমন ধরেন সেখানে যেমন চাইনিজ জাতির একটা আলাদা গোষ্ঠী আছে, সাথে মালয় জাতির আলাদা গোষ্ঠী আছে, প্লাস ভারতীয়দেরও সেখানে আনাগোনা বেশ কড়াভাবেই আছে। অর্থাৎ এই 3টা মেজর জাতি তো আপনি দেখতেই পাচ্ছেন। মালয়েশিয়ার দিকে তাকালে স্পেসিফিকভাবে প্রত্যেকটা দেশেই কিন্তু এরকম অসংখ্য জাতি এবং ট্রাইবাল গ্রুপের সমষ্টিতে তৈরি। এইসবের মাঝেই আসিয়ান ক্রিয়েট হয়েছিল একটা ভয় থেকেই, কমিউনিজমের ডমিনো থিওরি। এই থিওরি মতে যদি একটা দেশ কমিউনিজমে ঢুকে তাহলে আশেপাশের নন কমিউনিস্ট সরকারগুলো আস্তে আস্তে পতন হবে। চায়নার কমিউনিস্ট পার্টি রুইন, সাথে ভিয়েতনাম ওয়ার আর নর্থ কোরিয়া সাউথ কোরিয়া ইনভেশন, এই সব কিছু মিলিয়ে এই রিজিয়নকে গ্লোবাল ট্রেডে কানেক্ট করতে হলে ইউনাইটেড একটা ফ্রন্ট তাদের বানাতেই হবে। কিন্তু ইতিহাস থেকে আমরা জানি একমাত্র ইউরোপিয়ান ইউনিয়ন বাদে বিশ্বে আর যেই রিজিওনাল অর্গানাইজেশনগুলো আছে তার সবগুলোই কিন্তু সেই অর্গানাইজেশনগুলোর মধ্যে যে দেশটা সবথেকে বেশি পাওয়ারফুল তারই হাতের পুতুল হয়ে রয়। যেমন এক্সাম্পল হিসেবে বললে সার্কে ইন্ডিয়া, CCASG-তে সৌদি আরব আর OAS-এ আমেরিকা, অ্যান্ড আসিয়ান গঠনের সময়ও সেই বড় রাষ্ট্রটা ছিল ইন্দোনেশিয়া।
কিন্তু সেই সময় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ছিল প্রেসিডেন্ট সুহার্তো, অ্যান্ড সিঙ্গাপুরের প্রয়াত প্রাইম মিনিস্টার লি কুয়ান ইউ এর মতে এই মানুষটার জন্যই আসিয়ান আসলে সার্কের মতো একটা ফেইলিয়ার হয়ে ওঠেনি। আর তার বই দ্য সিঙ্গাপুর স্টোরিতে তিনি ইন্দোনেশিয়ার ফ্রেন্ডলিনেস আর ওপেন টু ডিসকাস মেন্টালিটি নিয়ে অনেক কিছুই লিখেছেন। এই বইটা কিন্তু খুবই ভালো একটা রিড, আপনারা চাইলে অবশ্যই পড়ে দেখতে পারেন এই রিজিয়নের পলিটিক্সটা বোঝার জন্য। এবার চলেন আসি আসিয়ানের ইম্প্যাক্টের দিকে। আসিয়ানের মতো যে কোনো অর্গানাইজেশনের ফার্স্ট টার্গেট থাকে ফ্রি ট্রেড। 1992-এ আসিয়ান ফ্রি ট্রেড এরিয়া পলিসির আন্ডারে 8000 আইটেমের উপর ট্যারিফ সরিয়ে দেয়। মার্কেটে প্রোডাক্টের অ্যাক্সেস বাড়ে আর দাম কমে। 2015-তে এই পলিসি আবারও রিভাইজ করা হয় আর আরও অনেকগুলো প্রোডাক্টের ওপরই ট্যারিফ কমানো হয়। কিন্তু নিজেদের রিজিয়ন ছেড়ে তারা পুরো ওয়ার্ল্ডের সামনে এই এলাকাকে একটা ব্লক আকারে প্রেজেন্ট করতে শুরু করে। ফর এক্সাম্পল, আমেরিকা ইন্দোনেশিয়া থেকে কোনো একটা কাঁচামাল নেবে, কত দামে সেই কাঁচামাল দেওয়া হবে সেটা ইন্দোনেশিয়া ঠিক করলেও তার আগে ডিসকাশন করতে হবে আসিয়ানের সাথে। আর আসিয়ান দেশগুলো নিজেদের মধ্যে কোনো কম্পিটিশন করে না। বাইরের যে কোনো দেশের সাথেই ট্রেড দিলে তারা নিজেরা একসাথে একটা সমষ্টি বা ব্লক হিসেবে অপারেট করে। অ্যান্ড এই অ্যাঙ্গেলটা কিন্তু তাদের ব্লকের প্রত্যেকটা দেশের জন্যই অনেক অ্যাঙ্গেল থেকেই অনেক বেশি লাভজনক। ধরেন কোনোদিন এই ব্লক ওয়ার্ল্ডের বেশ বড়সড় কিছু হয়ে গেল, আমেরিকা আসলো এবার তাদের মধ্যেই গ্যাঞ্জাম লাগাতে, কিন্তু সেটা পারবে না, কারণ তার ডিল কোনো দেশের সাথে হচ্ছে না, ডিল হচ্ছে পুরো ব্লকের সাথে। অর্থাৎ এখানে লাভটাও পুরো ব্লকের, লস হলেও সেটা পুরো ব্লকের। যদিও খুবই সিম্পলিফাইড একটা সিনারিওর কথা বললাম, কিন্তু আপনারা হয়তো বুঝতেই পারছেন আমি কি আসলে বলতে চাচ্ছি। কিন্তু এরপরেও কিছু সমস্যা আছে আসিয়ান দেশগুলোর মধ্যে। ওদের জিওগ্রাফিক্যাল লোকেশন দেখেন, বেসিক্যালি সবই এক একটা দ্বীপ। ক্লাইমেট ডিজাস্টার, পোর্ট ইস্যু আর ট্রান্সপোর্টেশন সহ অনেক কারণই আছে যেগুলোকে অ্যানালিস্টরা নন ট্যারিফ ব্যারিয়ার বলে। কিন্তু তারপরেও আসিয়ান এই ব্লক $10.2 ট্রিলিয়ন জিডিপি জেনারেট করে, যা গ্লোবাল জিডিপির 6.5%, অ্যান্ড এইটা আসলে ফিউচার কখনো থামার পসিবিলিটি নাই, সামনের দিনে আরও বাড়বে। কিন্তু ইকোনমির বাইরেও আসিয়ানের একটা বড় জিনিস কিন্তু তাদের ডিপ্লোম্যাসি। ভিয়েতনামে যেমন বাম্বু ডিপ্লোম্যাসি, তেমনি ইন্দোনেশিয়ায় হচ্ছে মুসিয়াওয়ারা এবং মুফাকাত, মানে তাদের ভাষায় আলাপ আর ভোট। এই পলিসি আসিয়ান মেনে চলে। আসিয়ানের এই পলিসির কারণে চায়নার উত্থান বিশ্ব দরবারে শান্তিপূর্ণ হয়েছে। 1989 সালে চায়না কিন্তু একটা বিশাল প্রোটেস্ট হয় তিয়ানমান স্কোয়ার প্রোটেস্ট নামে, আর এইটার পর পুরো পৃথিবী চায়নার জন্য দরজা বন্ধ করে দিলেও আসিয়ান কমিউনিকেশন কিন্তু ওপেন রাখে। চায়নার ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে যুক্ত হওয়াতেও আসিয়ানের হাত ছিল। আর 1998 সালে চায়না আর জাপানের মধ্যে গ্যাঞ্জাম মিটিয়েই আসিয়ান বানিয়েছিল ASEAN+3, যেখানে চায়না, জাপান আর সাউথ কোরিয়াও যুক্ত হয়েছিল। আর এই কারণেই আসিয়ানের সাকসেস স্টোরি কেবলমাত্র ইকোনমিতে না, ডিপ্লোম্যাসিতেও তাদের দুর্দান্ত ক্যাপাবিলিটি কিন্তু দেখা যায়। কিন্তু তার মানে এইটা না আসিয়ানের কোনো ফেইলিয়র নাই। মায়ানমারের বর্তমান যে সিচুয়েশন সেটা কিন্তু তারা হ্যান্ডেল করতে পারে নাই, সেখানে তাদের ডিপ্লোম্যাসি কোনো কাজে আসে নাই। আর আসিয়ান খুবই স্লোলি কাজ করে, এটা যেমন তাদের ফল্ট, তেমনি তাদের জন্য একটা পলিসিও বা তাদের একটা প্লাস পয়েন্টও। আপনি যদি মাত্র 1-2 বছর খেয়াল করেন তাহলে আসিয়ানের কোনো সাকসেস দেখতে পারবেন না, কিন্তু আপনি তাদের ইম্প্যাক্ট দেখতে পারবেন 10, 20 কিংবা 30 বছরের কোনো একটা প্রজেক্টে। অ্যান্ড প্রবাবলি এই কারণে আমাদের চিফ অ্যাডভাইজার এতটা আগ্রহী আসিয়ানে জয়েন করার জন্য। কিন্তু একদম যদি রিয়ালিটি চেক দেই তাহলে আসিয়ানে হয়তো আমরা কখনো যোগ দিতে পারবো না। ওই সময় চায়না, জাপান এবং কোরিয়া যেভাবে আসিয়ানের একটা আলাদা অর্গানাইজেশনে যোগ দিয়েছিল, এইবার কিন্তু মাহাতির মাহমুদ সেটাই বলেছে যে বাংলাদেশ হয়তো বা বাংলাদেশের জন্য ASEAN+ টাইপের কিছু খোলা যায় যেখানে বাংলাদেশ যোগ দিতে পারবে। এখন এই জিনিসটা আসলে কতটুকু বেনিফিশিয়াল হবে? ASEAN+এর মাধ্যমেও কিন্তু বাংলাদেশ আসিয়ানের ডায়ালগ পার্টনার হতে পারবে। এই জিনিসটাতে লস একদমই নাই, কিন্তু একদম যে দেশ বদলিয়ে যাবে সেই পরিমাণ লাভও নাই। সবথেকে বড় যে দুইটা লাভ হবে সেটা হতে পারে আমরা হয়তো বেশ কিছু নতুন ট্রেড ডিলে যেতে পারবো, যেটা আমাদের দেশের মার্কেটকে স্ট্যাবল করবে। অ্যান্ড আমার মতে সবথেকে বড় লাভের জায়গাটা হবে যদি বাংলাদেশ আসিয়ানের ডিপ্লোম্যাটিক সাপোর্টটা নিতে পারে। ছোট ছোট কয়েকটা দেশ মিলে চায়নাকে দুনিয়ার সামনে তুলে এনেছে বলা যায়। এমনকি কিছু কিছু ক্ষেত্রে আমেরিকার সাথে চায়নার সম্পর্ক তারাই করিয়েছে। সুদূর কোরিয়া যাদের সাথে খাতির রাখে তাদের ডিপ্লোম্যাসিতে তো অবশ্যই কিছু একটা ব্যাপার আছেই। সো এই ছিল ভিডিও, খুব বেশি একটা লং করলাম না। আপনারা হয়তো বুঝতেই পেরেছেন আসিয়ান আসলে কিভাবে কাজটা করে, কারণ আপনি তাদের দিকে তাকালে ইউরোপিয়ান ইউনিয়ন বা এদের মতো এত শক্তিশালী কোনো অ্যাটেম্প্ট হয়তো দেখতে পারবেন না, কিন্তু ওভার দ্য টাইম আস্তে আস্তে কিন্তু তারা তাদের নিজেদের দেশগুলোর জন্য লাভবানই হয়েছে লং রানে। সো এই ধরনের একটা অর্গানাইজেশনের অংশ হতে পারা, বা সরাসরি অর্গানাইজেশনের না হলেও তাদের ভেতরের একটা অর্গানাইজেশন যেমন ASEAN+, এটার অংশ হতে পারা বাংলাদেশের জন্য হয়তো বা লাভজনক হবেই, এখানে লসের কোনো কিছু নাই। সো বারবারই আসলে শোনা যায় বাংলাদেশ আসিয়ানে যোগ দিতে ইচ্ছুক, বাট উই ডোন্ট নো ডক্টর ইউনূসের এই টার্মে ডক্টর ইউনূসের নেক্সট 1 বছরের মধ্যে এইটা সাকসেসফুল করে যেতে পারবেন কিনা
বাস সেই সাকসেসফুল করে যেতে না পারলেও তার পরবর্তী যেই সরকারটা আসবে তারাও সেই একই আশাটা দেখেন কিনা, এদিক থেকে বাংলাদেশকে কিন্তু ডিপ্লোমেসিতে একটু হলেও এগিয়ে দিবে যদি তার আসিয়ান বা আসিয়ান প্লাসের সাথে যোগ দিতে পারে। আসিয়ানে যোগ দেওয়াটা বেশ ইম্পসিবল এই ক্ষেত্রে, প্লাস আসিয়ান একদম তাদের কোর যেই কয়টা দেশ নিয়ে গঠিত হয়েছিল তারপর এক্সপ্যান্ড করতে চায় না, তারপর থেকে তারা এক্সপ্যান্ড করলেই অন্য কোনো একটা নারমাই অর্গানাইজেশন দিয়ে এই অন্য দেশগুলোকে ঢোকায়। তো এটা হলো নট ব্যাড। আপনারা কমেন্টে লিখে যান হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট দিস, অ্যান্ড এই তো দ্যাটস অল ফর টুডে। আনটিল মাই নেক্সট আপলোড, হ্যাভ আ গুড উইক, গুড বাই।